তাহলে করযোগ্য আয়ের মেইন ফোকাসটা হচ্ছে যদি অনিবাসী হয় বা সমবায় সমিতি হয়, তাদের আয়টা মোটা আয়ের মধ্যে যাবে, তবে তাদের এই আয়টার মধ্যে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতেই হবে অনিবাসীর ক্ষেত্রে আর সমবায় সমিতির ক্ষেত্রে। আমরা যারা সাধারণ মানুষ, হিউম্যান বিইং, যারা নর্মাল নিবাসী পার্মানেন্ট, এদের আয়ের ক্ষেত্রে বাদ দেওয়ার কিছু বিষয় আছে, কোনগুলো আসবে না, কোনটি আসবে, এগুলি হিসাব টিসাব বাদ করে এরপর ট্যাক্সের মধ্যে পড়তে হবে। এটা হলো করযোগ্য আয়ের বেসিক ইনগ্রেডিয়েন্টস। এরপর হচ্ছে মোটা এবং করযোগ্য আয়ের পার্থক্য আমরা কী করে সিলেক্ট করব। আমরা এখন বোঝার চেষ্টা করব যে আমরা যে মোটা আয় পড়লাম এবং ট্যাক্সেবল ইনকাম পড়লাম, এটার মধ্যে মেইন পার্থক্য আমরা কই যাওয়ার চেষ্টা করব। সৎ কথা হচ্ছে মোটায় তো আমরা বললাম করদাতা বিভিন্ন সোর্স থেকে যে ইনকাম করবেন, আর ট্যাক্সেবলটা হচ্ছে যেগুলি ট্যাক্স ধরা যায় ওগুলির উপর থেকে যে ইনকাম করবেন। একটা যে কোনো ইনকাম এটা মোটায়ের মধ্যে যাচ্ছে ব্যতিক্রম ছাড়া। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ওগুলির মধ্যে হলে ট্যাক্স আসবে, ওগুলি বাইরে একটা কাউন্টেবল বিষয় না। তাহলে এই যে টোটাল ইনকাম বা গ্রোস ইনকাম যেটাই বলি না কেন, এইটা পরিমাণগত দিক থেকে, অ্যামাউন্টের দিক থেকে বেশি, কারণ বিভিন্ন সোর্স থেকে ইনকাম হচ্ছে তো। আর ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে ওই লিমিটেড বিষয়গুলি থেকে কাউন্ট করা হবে। তাহলে একটা মানুষের মোট আয় বেশি হবে, ট্যাক্সেবল আয় কম হবে। আর একটা মানুষের মোট আয় হইল, ট্যাক্সের রেঞ্জের মধ্যে পড়লো না, তাহলে তো হিসাবেই নেই, মোট আয় তো হয়েছে তার, আয় হয়েছে তার, এটা মোট আয়, কিন্তু ট্যাক্সেবল না। তাহলে মোট আয় ট্যাক্সেবল নাও হতে পারে, কিন্তু ট্যাক্সেবল অবশ্যই ট্যাক্সেবল, ওটা ট্যাক্সেবল অবশ্যই মোটায়ের মধ্যে পড়বে, কিন্তু মোটাইটা ট্যাক্সেবল নাও হতে পারে। হ্যাঁ, এটা হলো মেইন পার্থক্য। বেসিক ইনগ্রেডিয়েন্টস আরও অনেক কিছু আছে, আমাদের পরিপত্রের মধ্যে বেশ কিছু গ্যাজেট করে কতগুলো জিনিসের মধ্যে আবার বলছে যে 2023-এ যে কোনো ব্যক্তি যে সকল আয় মোটায় থেকে বাদ দেওয়া হয় না, কিন্তু গড় হারে কর পরিশোধ থেকে অব্যাহতি পায়, এটাকে বলে করমুক্ত, ট্যাক্স ফ্রি। আবার একটা বিষয় আছে, করযোগ্যের মধ্যে আবার ট্যাক্স ফ্রির ব্যাপার আছে, এটাকে বলে করমুক্ত, টোটালি ট্যাক্স ফ্রি। এখন 2023-এর 76 ধারায় যে তালিকাটা দিল, কি বললো, রাজস্ব বোর্ড ইচ্ছা করলে গ্যাজেট করে বলে দিতে পারে এই জায়গায় করলে করমুক্ত, কোনো ট্যাক্স নেই। হ্যাঁ, বা ইতিপূর্বে দিয়ে থাকলে এটা ক্যান্সেল করে দিতে পারে, যে এই বছর এগুলির মধ্যে আমরা করমুক্ত বলেছিলাম, এই বছর করমুক্ত না, চেঞ্জ হয়। রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে এটা দিতেও পারে, বাদও দিতে পারে। হ্যাঁ, বাজেটের মধ্যে থাকে। রাজস্ব বোর্ড আবার বিভিন্ন সময় এটাকে নিয়ে বাজেটের আগে এটা আলোচনা করে ফেলে, অলরেডি আর মানে কাজ করতে শুরু করতেছে এপ্রিল মাস থেকে, যে কোনগুলির মধ্যে আমরা ট্যাক্স করমুক্ত রাখবো, কোনগুলি কর যোগ্য বানাবো, মানে কোনগুলি বাড়াবো আর কোনটাকে ছাড় দিব, কমাবো। তাহলে কমানো কিন্তু না, কিন্তু করমুক্ত মানে ফ্রি, অনেক কিন্তু পার্সেন্টেজ কোনো কমাকমি না। একটা হলো আপনি করমুক্ত খুব রেয়ার পাবেন, কর কমানো হয় এটা পাবেন, কর বাড়ানো এটা পাবেন, করমুক্ত পাবেন খুব কম। এর ইচ্ছা করলে গভর্নমেন্ট টার্গেট করে কোনো কে বলতে পারে এটা করমুক্ত, বলে দিতে পারে যে এটা করমুক্ত। যেমন সেবামূলক যদি কোনোই থাকে, ইচ্ছা করলে এগুলো করমুক্ত করে দিতে পারে, যে এটা যেহেতু পুরোপুরি এনজিও, ওদের তো কোনো ইনকাম নাই, ওরা পাবলিকের টাকা দিয়ে পাবলিকেরই কাজ করছে, ওদের কোনো প্লাস মাইনাস না, ওরা করমুক্ত। যদি এমন রিলায়েবল এনজিও, ওরা বলছে আপনাদের দেশে টাকা দিয়ে তো আমরা ব্যয় করি না, আমরা বরঞ্চ বিদেশের টাকা এনে জনগণের পিছনে ব্যয় করি, আপনাদের জনগণের পিছনে ব্যয় করি। এই যে এনজিওগুলি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজগুলি করতেছে, ওরা তো বিদেশ থেকে টাকা পায়, বিদেশ অনুদান, তো ওরা আবার ট্যাক্স দিলেও চলবে কীভাবে? এরকম যদি চায় করমুক্ত করে দিতে পারে, এটা হল ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি, তাহলে আমরা দেখলাম যে কী জিনিস করযোগ্য এবং করমুক্ত, এই বিষয়গুলি কীভাবে কাজ করে।